ইউরোপ এবং আমেরিকা গৃহযুদ্ধের খুবই কাছে এবং এই গৃহযুদ্ধের সবচেয়ে বড় ভিকটিম হবে হচ্ছে মুসলমানরা। মুসলমানরা হচ্ছে নতুন জিউ। জার্মানদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জিউদের যে অবস্থা জার্মানিতে ছিল, মুসলমানদের অবস্থা ইউরোপ এবং আমেরিকা সেদিকে যাচ্ছে। Islam is destroying Great Britain. Islam is our real enemy. Islam doesn't belong to Europe. কিন্তু মুসলমানদের কোনো খোঁজ খবর নাই। মুসলমানরা মনে করতেছে ইউরোপ আমেরিকার থেকে সেফ আর কোনো জায়গা পৃথিবীতে তাদের জন্য নাই। এবং আরো বিশাল সংখ্যক মুসলমানরা সারা পৃথিবী থেকে ইউরোপ আমেরিকা যাওয়ার চেষ্টা করতেছে। আমরা আজকে অ্যানালাইজ করব চার্লি কার্ক, যে রিসেন্টলি হত্যা করা হইলো। This is a dark moment for America. তার ঘটনা এবং এরকম আরো অনেকগুলো ঘটনা কিভাবে গৃহযুদ্ধের দিকে আমেরিকা এবং ইউরোপকে নিয়ে যাচ্ছে এবং তার শেষ পরিণতিতে কিভাবে মুসলমানরা ভয়ঙ্করভাবে নির্যাতনের শিকার হবে, চলেন দেখি। চার্লি কার্ক আমেরিকার সবচেয়ে জনপ্রিয় জায়নিস্ট বক্তাদের সমর্থকদের একজন, প্রচন্ড জনপ্রিয়। তাকে হত্যা করলো কে? তাকে হত্যা করা হয়েছে উতাতে। এখানে বলে রাখা ভালো যে উতাতে প্রতি বছর 400-র বেশি মানুষ এরকম গান ফায়ারে মারা যায়। চার্লি কার্ক অনেকগুলো বক্তব্যের মধ্যে একটা বক্তব্যে বলছিল যে বন্দুক আমেরিকানদেরকে বাঁচায়। An armed citizenry that is able to protect themselves against despots and tyrants is essential to the protection of all the other liberties that we enjoy in our country. I think it's worth to have a cost of, unfortunately, some gun deaths every single year so that we can have the Second Amendment to protect our other God-given rights. এবং সেই বন্দুকের গুলিতেই চার্লি কার্ক মৃত্যু হয়, হত্যা করা হলো তাকে। তাতে আমরা অবশ্যই মুসলমান হিসেবে আমরা সেলিব্রেট করব না। আবার আমাদের জন্য বেস্ট হচ্ছে তাদের ব্যাপারে কোনো কুরুচিপূর্ণ মন্তব্য না করা, কিন্তু বিষয়টাকে বিশ্লেষণ করা, কারণ সেইটা শেখার জন্য আমাদের জন্য অনেক কিছু আছে। আমরা এই জন্য সেলিব্রেট করব না যে একজন মানুষ যে আমাদের ব্যাপারে ভিন্ন মত রাখে তার মৃত্যুতে অতিরিক্ত আনন্দ উদযাপন করা, এটা মুসলমানদের সাথে যায় না। আবার এট দ্য সেম টাইম এমন একজন মানুষ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী বলছে এবং ইসলামের নামে অনেক মিথ্যাচার করছে পাবলিকলি। Was Muhammad a warlord? Yes. How many people did he kill? Lots. Thousands. Yeah. Is it true that he married a 9-year-old named Aisha? So that would be pedophile. Yeah. এবং যে সরাসরিভাবে ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার লম্বা সময় সমর্থক ছিল, তার ব্যাপারে তার মৃত্যুতে মুসলমানদের জন্য মানে শোকে পাথর হয়ে যাওয়াটাও শোভনীয় না। এই জন্য আমাদের মুসলমান হিসেবে একদিকে যেমন তার মৃত্যুকে বিশ্লেষণ করা উচিত বোঝার জন্য যে সেটা গ্লোবাল মুসলিম কমিউনিটির জন্য কি মেসেজ দেয়, আরেকদিকে তার মৃত্যুতে আমাদের জন্য ইনডিফারেন্ট থাকাটাই আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এইটা বলে আমি এবার বিশ্লেষণে চলে যাচ্ছি। এইটা যথেষ্ট পরিমাণ রহস্যময় যে তাকে আসলে হত্যা কে করছে, কেন করছে, এবং এটাতে গ্লোবাল ন্যারেটিভ কোন দিকে যাচ্ছে। কারণ এই ধরনের হত্যাকাণ্ড খুবই সিগনিফিক্যান্ট এবং স্পেশালি আমরা দেখতেই পাচ্ছি যে আমেরিকা এবং ইসরায়েল এটাকে একটা গ্লোবাল ইস্যু এবং একটা ডোমেস্টিক্যালি অনেক বড় একটা ইস্যু তৈরি করতেছে অলরেডি। এবং সে মারা যাওয়ার সাথে সাথে সবার প্রথমে চিৎকার করে উঠছে এবং অনেকগুলো বক্তব্য দিছে কে নেতানিয়াহু। মানে একদম মানে মনে হচ্ছে যে তার মৃত্যুর সাথে সাথে একদম সাথে সাথে নেতানিয়াহু মানে অফিসিয়ালি বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে, ইভেন ডোনাল্ড ট্রাম্পের বহু আগে। প্রশ্ন হইল এই চার্লস ক্রিক কেন ইসরায়েলের জন্য বা জায়নিস্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এটার জন্য আমাদেরকে একটু টিপি ইউএসএ, টার্নিং পয়েন্ট ইউএসএ এর দিকে একটু আমাদেরকে এই অর্গানাইজেশনটা সম্পর্কে জানতে হবে। টার্নিং পয়েন্ট ইউএসএ এমন একটা অর্গানাইজেশন যার মূল বক্তা বা আমি যদি বলি একদম মূল ক্যারেক্টারটা ছিল হচ্ছে চার্লস ক্রিক। এটা এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা অবশ্যই জায়নিস্টরা ফান্ড করে, ডিপ স্টেট ফান্ড করে, এবং এই প্রতিষ্ঠানটার কাজই ছিল ইসরায়েলকে প্রমোট করা, ইসরায়েলকে রক্ষা করা, মুসলমানদের এগেইনস্টে কথা বলা, এবং এটা অনেক বছর ধরে এটা তারা করে আসতেছে। I don't think the place exists. What? Because it doesn't. It's called Judea and Samaria. It's not called Palestine. And when you declare war on Israel, expect a firestorm in reaction. Let me finish, I let you talk. সো যারা রিপাবলিকান, যারা জায়নিস্ট, তাদের মধ্যে যারা ইয়াং পপুলেশন, তাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে পাবলিক প্রোগ্রামে ইসরায়েল যে অনেক ভালো, ইসরায়েল যে অসাধারণ একটা দেশ, এবং ইসরায়েল যে ইন দ্য নেম অফ ডিফেন্ডিং দেমসেলস প্যালেস্টাইনদেরকে গণহত্যা করা যে খুবই স্বাভাবিক, এই কাজটা চার্লস ক্রিক করতো। এবং এইটার ফান্ডিং আসতো জায়নিস্ট লবি থেকে, জিউইশ লবি থেকে, এবং ইনক্লুডিং এইপ্যাক থেকে। কিন্তু অর্থাৎ টোটাল চার্লস ক্রিকের যে ক্যারিয়ার, চার্লস ক্রিকের কিন্তু বয়স বেশি না, তার বয়স 35-এরও কম, কিন্তু সে অসম্ভব পপুলার। যেমন আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, বাংলাদেশে যেমন হাসনাত খুব পপুলার, নাহিদ খুব পপুলার, একইভাবে আমেরিকাতে রিপাবলিকানদের কাছে, ইভেন ডেমোক্রেটদের কাছেও এই চার্লস ক্রিক খুবই পপুলার একটা লোক।
সো তাদের কনটেক্সটে সে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ইয়াং ভোটারদের জন্য, ইয়াং পপুলেশনের জন্য সে খুবই একটা, সে সমস্ত ডিবেটে যায়, সে তার অনেক মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ভিউজ ইউটিউব, ফেসবুক অ্যান্ড সো অন। অর্থাৎ একটা জায়নিস্ট ইকোসিস্টেম তাকে ফান্ডিং করে তাকে বেসিক্যালি তৈরি করছে, যে চরম ডানপন্থী, যে ফান্ডামেন্টালি খ্রিস্টান। সে জিউদেরকে লাস্টের দিকে আমরা দেখতে পাই, তার ক্যারিয়ারের শেষের দিকে, মানে লাস্ট 6 মান্থসকে যদি আমরা তাকে স্টাডি করি, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সে আস্তে আস্তে জায়নিস্টদের ব্যাপারে এবং জিউদের ব্যাপারে ক্রিটিক্যাল হওয়া স্টার্ট করে। সে প্রথম দিকে তার এন্টায়ার ক্যারিয়ারে, তার ক্যারিয়ার বলতে আমি তার মিডিয়া ক্যারিয়ার বলতেছি, তার সোশ্যাল মিডিয়া ক্যারিয়ার বলতেছি, সে সবসময় জিউদেরকে ডিফেন্ড করতো একদম মানে বিনা শর্তে। কিন্তু শেষের দিকে 3টা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখতে পাই, যেটা হচ্ছে লাস্ট 6 মাসে। এক হইল, সে স্পষ্টভাবে বলে যে সে ভয় পাচ্ছে যে আমেরিকান জিউইশ লবি তাকে হত্যা করতে পারে। 1 নাম্বার, এটা ক্লিয়ার তার স্টেটমেন্ট। 2 নাম্বার যেটা, সেটা হইল সে গত 3 থেকে 6 মাসে ইসরায়েলের ব্যাপারে ক্রিটিক্যাল হওয়া স্টার্ট করে। সে বলা শুরু করে, আমি একজন আমেরিকান এবং আমেরিকা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, খ্রিস্টানিটি আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে কেন আমেরিকা নিঃশর্তভাবে এই এথনিক ক্লেন্সিং বা গণহত্যা যেটা হচ্ছে, অথবা এর সাথে আরো যাবতীয় যা হত্যাকাণ্ড হচ্ছে, সেটাকে কেন সমর্থন করবে? We've pushed back against the media on COVID, on lockdowns, on Ukraine, on the border, on so like maybe we should also ask a question, is the media totally presenting the truth when it comes to Israel? Just a question, that maybe we shouldn't believe everything the media says. I got to be careful the way I say this. They're going to try to ethnically cleanse Gaza. They're talking about basically removing 2.5 million people from there, okay? This idea that they need to have a truce or a peace treaty, that's morally crap after you see women and children be burned alive and dragged to the streets. পার্টিকুলারলি সে খুবই ক্রিটিক্যাল ছিল যে ইরানের এগেইনস্টে ইসরায়েলকে আমেরিকা কেন সাপোর্ট করবে, যেটা হচ্ছে 2 নাম্বার। And 400,000 people voted were against the United States getting involved in a war in Iran. 3 নাম্বার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে যে সে যখন মারা যায়, তাকে প্রথম কথা হচ্ছে কি, তাকে যে হত্যা করে সে ক্লিয়ারলি একজন প্রফেশনাল স্নাইপার ছিল একদম। কারণ একদম যেভাবে তাকে হত্যা করা, এটা প্রফেশনাল স্নাইপার ছাড়া কোনোভাবে সম্ভব না। এতে তো বোঝাই যাচ্ছে যে এটা কোনো নর্মাল ছেলে বন্দুক কিনে গুলি করে না, এটা একটা প্রফেশনাল স্নাইপার ছিল। এবং সে মারা যাওয়ার সাথে সাথে সবার আগে যেই প্রেসিডেন্ট কথা বলে, সেটা আসলে ইউএসএ প্রেসিডেন্ট না, সেটা ইউএসএর কেউই না, যে মানে অফিসিয়াল ইম্পর্টেন্ট ব্যক্তিদের মধ্যে, সেটা হচ্ছে কি ইসরায়েলের প্রেসিডেন্ট। সো এটা ইন্ডিকেট করে যে সন্দেহ করার অনেক জায়গা আছে যে জায়নিস্টরাই বা ডিপ স্টেটই তাকে হত্যা করছে। কেন? কারণ জায়নিস্ট এবং ডিপ স্টেট দেখছে যে সে আস্তে আস্তে যে তার পোস্টার বয়, যে তার এত জনপ্রিয় একজন কর্ণধার ইসরায়েলের পক্ষে, জায়নিস্টদের পক্ষে এত গুরুত্বপূর্ণ একটা লোক, সে আস্তে আস্তে আসলে তাদের পক্ষ থেকে অন্যদিকে চলে যাচ্ছে, তাই তাকে রিমুভ করা হইতেই পারে। এখন আমেরিকাতে একটা জিনিস আপনার মনে রাখতে হবে, জেফ্রি অ্যাপিস্টেনকে কে হত্যা করছে এটা কিন্তু আমরা এখনো জানি না। ডোনাল্ড ট্রাম্পকে কে গুলি করছে নির্বাচনী ক্যাম্পেইনের সময়, সেটা আমরা জানি না। এরকম আমেরিকাতে অনেক গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডের খবর আমরা জানি না। কিন্তু আমেরিকা আবার একই দেশ যে ওসামা বিন লাদেনকে এবং তার পরিবারকে পৃথিবীর কোন মরুভূমি থেকে একদম অর্ধ পৃথিবী উড়ে গিয়ে তারপরে অপারেশন করে তাকে বেসিক্যালি হত্যা করার জন্য চলে গেছে। অর্থাৎ এটা বুঝাই যায় যে আমেরিকার ডিপ স্টেট বা জায়নিস্ট লবি এরা অনেক ইনফরমেশন গোপন রাখে। কিন্তু যেটা রহস্য, সেটা তো রহস্যই। ইভেন 9/11 কি ইনসাইড জব কি না, এটা নিয়ে বহুত পরিমাণে আমেরিকার ভিতরে টাকার কালসারের মতো লোক প্রচুর পরিমাণে এটা নিয়ে কোয়েশ্চেন তুলছে। অর্থাৎ তাদের জার্নালিস্টরাই এখানে অনেকগুলো বিষয়কে তুলে ধরছে পৃথিবীর সামনে, যে দেখো আমেরিকাতে অনেক কিছুই হয় যে জিনিসটা হওয়া উচিত না বা যে জিনিসটা সুবিচার না, এইখানে অনেক ইনফরমেশন গোপন করা হয়। অর্থাৎ এটা ধরেই নেওয়া যায় যে এই যে চার্লস ক্রিক, তাকে আসলে যে হত্যা করা হয়েছে, এটা কে হত্যা করছে, কারা এটার পিছনে ছিল, এটা কখনো আমরা স্পষ্টভাবে জানবো না, কিন্তু রহস্যগুলো ইম্পর্টেন্ট। কিন্তু আমার আজকের ভিডিওর টপিকটা একটু অন্যদিকে। সেটা হইল চার্লস ক্রিককে তারাই হত্যা করছে যারা চার্লস ক্রিককে তৈরি করছে। কেন? কারণটা হচ্ছে চার্লস ক্রিককে হত্যা করার মাধ্যমে তাকে সে একটা সিম্বল বানাইছে। কিসের সিম্বল? এই যে ফ্রি স্পিচ, যে আমেরিকা ফ্রি স্পিচ সেলিব্রেট করে, ফ্রি স্পিচের পথে বাধা। কারা বাধা? তাদের বক্তব্য হচ্ছে বাধা হইল গিয়ে ইমিগ্রেন্টরা। তো ভাই ইমিগ্রেন্টরা কোত্থেকে আসলো? দেখেন, যখন উতা যে স্টেটার যে মূল শহরের যে কর্ণধার, সে বক্তব্যে বলতেছে যে 36 ঘন্টার সময় লাগছে খুনিকে খুঁজে বের করতে, এবং 36 ঘন্টা পরে দেখা গেছে যে সে খুনি একজন পুরাপুরি আমেরিকা। সে বলতেছে 36 ঘন্টা ধরে, উতার যে শহরের প্রধান, সে বলতেছে 36 ঘন্টা ধরে আমি খুব ভাবতেছিলাম যে যে খুন করছে সে যেন অন্য দেশের কেউ হয়। আচ্ছা,
সে যেন আমাদের কেউ না হয়, মানে সে যেন আমেরিকান হোয়াইট কেউ না হয়। কিন্তু আমি আফসোসের সাথে দেখলাম যে সে আসলে আমেরিকান হোয়াইট। For 33 hours, I was praying that this had to happen here, that it wouldn't be one of us. Somebody drove from another state, somebody came from another country. Sadly, that prayer was not answered the way I had hoped for. চিন্তা করে দেখেন রেসিজমের লেভেলটা আপনি চিন্তা করে দেখেন। একটা মানুষ খুন হয়েছে, সে ধরেই নিয়েছে এটা মুসলমান অথবা হিসপ্যানিক অথবা আফ্রিকান আমেরিকান, সেটা মানতেই রাজি না, সেটা কল্পনাই করতে পারে না যেটা আমেরিকান করছে, কিন্তু আলটিমেটলি দেখেছে আমেরিকানই করছে। আবার নেতানিয়াহু হত্যাকারী শনাক্ত হওয়ার আগেই বলছে যে এটা মুসলমানরা করছে। The radical Islamists, they often speak about human rights, but they use violence to try to take down their enemies. They got Charlie Kirk and it's just heartbreaking. চার্লস ফ্রিককে কে অপছন্দ করতো? মুসলমানরা অপছন্দ করতো, এটা মুসলমানরা করছে। খেয়াল করছেন যে আমেরিকাতে তারা এই ন্যারেটিভটা তৈরি করতেছে যে আমেরিকার মূল প্রবলেম হইল মুসলমানরা এবং ইমিগ্রেন্ট কমিউনিটি অ্যাট লার্জ, হিসপ্যানিক কমিউনিটি অ্যান্ড সো অন। বাট এখানে মুসলমানদের কথাটা বারবার আসতেছে। যেই দিন চার্লস ক্রিক মারা যায় ঠিক তার পরের দিনই বিশাল একটা র্যালি হয় লন্ডনে, লন্ডনে যে র্যালিটা হয় সেই র্যালিটা ছিল পিওরলি ইমিগ্রেন্ট বিরোধী আপনার একটা র্যালি, এবং ওইখানে 110 জন আহত হয়, পুলিশের সাথে সংঘর্ষ হয়। এবং ওই ডানপন্থীদের র্যালিটার মূল কথাটা কি ছিল? সেটা হচ্ছে কি যে ইমিগ্রেন্টদেরকে তাড়াইতে হবে, লন্ডনের পরিবেশ, ইউরোপের পরিবেশ নষ্ট করতেছে ইমিগ্রেন্টরা, এবং ইমিগ্রেন্টদের মধ্যে যাদের ব্যাপারে তাদের সবচেয়ে বেশি ঘৃণা আসে সেটা হচ্ছে মুসলিমদের ব্যাপারে। Islam is destroying Great Britain. Islam is our real enemy. We have to get rid of Islam. Islam doesn't belong to Europe. আচ্ছা, অর্থাৎ আপনি যদি খুব কেয়ারফুলি ইউরোপ এবং আমেরিকার সিচুয়েশনটাকে খেয়াল করেন, আপনি দেখবেন একদিকে যেমন ইউরোপ এবং আমেরিকার ইকোনমিক টার্ময়েল অনেক বেশি, অর্থনৈতিকভাবে তারা একটা সংকীর্ণ জায়গায় আছে। যেমন ইউরোপে জার্মানি ছিল তাদের অর্থনৈতিক প্রাণকেন্দ্র, সেই জার্মানির প্রচুর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এবং ইকোনমিক ফ্রাস্ট্রেশন যখন বাড়তেছে মানুষের মধ্যে, চাকরি যখন নাই, বাসা ভাড়ার অনেক বেশি, বাসা কেউ কিনতে পারতেছে না, প্রত্যেকের অনেক ঋণ, তখন পলিটিশিয়ানরা, করাপ্টেড পলিটিশিয়ানরা যাদের কারণে সিস্টেম কলাপস করতেছে, তারা এখন দোষ দিতেছে কাদেরকে? মুসলিমদেরকে এবং ইমিগ্রেন্টদেরকে। আচ্ছা, আমি যখন এই ভিডিওটা শ্যুট করতেছি ঠিক এক্স্যাক্টলি তার একদিন আগে 14 সেপ্টেম্বর লন্ডনে কি হইল? লন্ডনে এক বাংলাদেশি মুসলমান ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে হাঁটতেছে। শপিং মল থেকে বের হওয়ার সময় ভদ্রমহিলা যে বোরখা পরে আছে, হিজাব পরে আছে, এটা একটা বিরাট অপরাধ। এই জন্য লন্ডনে কতগুলা খ্রিশ্চান তাকে গালাগালি করছে যে মহিলা এইতে। এটা শুনে তার যে ছেলে ছিল, ছেলে খুব রেগে গেছে, ছেলে তখন প্রোটেস্ট করছে। তখন ওই 3-4 জন মিলে ছেলেকে, বাংলাদেশি মুসলমান ছেলে, তাকে প্রচণ্ড পরিমাণে মারছে। তাদের কাছে বেসবল ব্যাট ছিল, বেসবল ব্যাট দিয়ে মারছে, এবং ছেলেটা মারা যাওয়ার মতো অবস্থা ছিল। জাস্ট মারা যাওয়ার আগ মুহূর্তে সামহাও সে বেঁচে গেছে, আর অন্যান্য লোক এসে তাকে ধরছে, এবং ছেলেটা জাস্ট মৃত্যু থেকে বেঁচে গেছে। এটা লন্ডনের খুবই স্বাভাবিক ঘটনা, এবং এটা আমেরিকাতেও আস্তে আস্তে ঘটতেছে। আমেরিকাতে চার্লস ক্রিক মারা যাওয়ার 2 দিন পরে আরেকজন ইমিগ্রেন্টকে গলা কেটে হত্যা করা হয়েছে শহরের মধ্যে, এবং এরকম ঘটনা প্রচুর। আমি যেটা বললাম যে শুধুমাত্র উতাহ শহরে প্রতি বছর কত 20 বছর ধরে গড়ে 400 থেকে 500 মানুষ এরকম শুটিংয়ে মারা গেছে। এই তার মধ্যে মাত্র একজন হচ্ছে চার্লস ক্রিক। সো আমেরিকাতে শুটিংয়ে মারা যাওয়া হইল ওই খুবই সাধারণ একটা ঘটনা, সারা পৃথিবীর জন্য এটা অস্বাভাবিক ঘটনা, আমেরিকাতে এটা সাধারণ ঘটনা, এবং এগুলো অনেক সময় পত্রিকাতেও আসে না। কিন্তু আমরা মুসলমানরা মনে করি যে পৃথিবীতে মদিনা সেফ না, কাতার সেফ না, দুবাই সেফ না, মালয়েশিয়া সেফ না। সেফ কোথায়? সেফ হচ্ছে গিয়ে শিকাগো, সেফ হচ্ছে গিয়ে লস অ্যাঞ্জেলস। বাট আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, তাদের স্ট্যাটিস্টিক্স আপনাকে দেখাবে সিচুয়েশন এক্স্যাক্টলি উল্টা। অনেক অর্থে মালয়েশিয়া, দুবাই, কাতার, জেদ্দা, রিয়াদ অনেক বেশি সেফ। কিন্তু মুসলমানদের জন্য এটা ইম্পর্টেন্ট যে আমরা জেগে উঠি এবং আমরা বুঝি যে আমাদের প্রয়োজন পড়লে আমরা আমেরিকায় যাব, আমরা প্রয়োজন পড়লে আমরা পড়াশোনা করতে ইউরোপে যাব, আমরা প্রয়োজন পড়লে কিছু চাকরির অভিজ্ঞতা নিব। কিন্তু দিনের শেষে আমরা যেন মনে নাই করি যে ওইটা আমাদের স্থায়ী জায়গা। যাই হোক আমাকে আমেরিকান হইতে হবে, যাই হোক আমাকে ইউরোপিয়ান হইতে হবে, এবং ওইটাই আমার লাস্ট স্টেশন, ওইটাই হইল আমার মাকামে মাহমুদ, ওইটাই হইল আমার জান্নাতে যাওয়ার আগের স্টেশন। এই চিন্তাটা মুসলমানদেরকে ভয়ঙ্কর রকম ক্ষতি করবে। দেখেন ভাইয়া, একটা সময় ছিল যখন আপনার দাদা ঢাকার বাইরে একটা মফস্বল একটা গ্রামে ছিল, সেই দাদা গ্রাম থেকে সফল এবং সুখী হওয়ার জন্য তার সন্তানকে নিয়ে আসছে ঢাকায়। আপনার বাবার জীবন ছিল ঢাকার একটা বাড়ি করা,
অথবা ঢাকায় নিজেকে স্থায়ী করা, একটা অ্যাপার্টমেন্ট, একটা ফ্ল্যাট কেনা, এটা ছিল আপনার দাদার জন্য আপনার বাবাকে স্ট্যাবলিশ করার একটা ল্যান্ডমার্ক ছিল, এটা একটা মানদণ্ড ছিল, এটা একটা ইশারা ছিল এটা। আচ্ছা, আবার আপনার বাবার জন্য আপনাকে বড় করার একটা স্ট্যান্ডার্ড ছিল যে আমি আমার ছেলেকে হয় সরকারি চাকরিজীবী বানায় সচিব বানাবো, অথবা আর্মিতে ব্রিগেডিয়ার জেনারেল বানাবো, অথবা আমার ছেলে মেয়েকে আমি কানাডা আমেরিকায় স্ট্যাবলিশ করাবো, ইউরোপে স্ট্যাবলিশ করাবো। সো সেইখান থেকে আপনি ইউরোপ আমেরিকায় স্ট্যাবলিশড হয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো করছেন ভাই, পড়াশোনা করছেন, ভালো করছেন। কিন্তু এই যে আপনার দাদার অ্যাডভেঞ্চার থেকে আপনার বাবার অ্যাডভেঞ্চার থেকে আপনি, এই অ্যাডভেঞ্চারটা আপনি বন্ধ করতেছেন কোন হিসাবে? আপনার আগের 5 পুরুষ 10 পুরুষ মুসলিম মেজরিটি কান্ট্রিতে ছিল, আপনি কি বুঝে আপনি এই রিস্কটা নিলেন? আপনার ছেলেরা আপনি পার্মানেন্টলি বড় করবেন, আপনি আপনার অ্যাডভেঞ্চার কন্টিনিউ করেন, কাম ব্যাক টু দ্য উম্মা, কাম ব্যাক টু দ্য মুসলিম মেজরিটি কান্ট্রিজ। সবাই বলে ইয়াহিয়া ভাই আপনি যে ইউরোপ আমেরিকা নিয়ে এত খারাপ কথা বলেন, বাংলাদেশ কি কোনো জান্নাত? না, বাংলাদেশ একটা বাংলাদেশ, বাংলাদেশ একটা গরিব ভাঙা দেশ। বাংলাদেশে যারা থাকবে, একটা অংশ থাকবে কারণ তাদের যাওয়ার উপায় নেই, আরেকটা অংশ থাকবে কারণ তারা অনেক অপরচুনিটি দেখে। আমি বাংলাদেশে আছি কারণ আমি বিশাল অপরচুনিটি দেখি, এখানে আপনি ভালো ব্যবসা করার, ভালো সেবা দেওয়ার প্রচুর অপরচুনিটি আছে, বিকজ এটা একটা ভাঙা দেশ, এটা গড়ার স্বপ্ন দেখার অনেক সুযোগ আছে, এবং এটা তৃতীয় বৃহত্তম মুসলিম মেজরিটি কান্ট্রি। এটাতে 30-40 বছর কাজ করে, এক প্রজন্ম কাজ করে এটাকে অনেক উপরে তোলার যে মজা, গড়ে তোলার যে মজা, সেই মজাটা আমাকে তাড়িত করে এবং আমার থেকে আরও অনেক কোয়ালিফাইড মানুষকে তাড়িত করে। কিন্তু অবশ্যই বাংলাদেশ একটা গরিব ভাঙা দেশ, এবারে কোনো সন্দেহ নাই। আপনাকে কেন ভাই, পৃথিবী কি খালি বাংলাদেশ আর আমেরিকা, অথবা পৃথিবী কি খালি বাংলাদেশ আর ইউরোপ? এর বাইরে আর পৃথিবীতে এতগুলা দেশ আপনি দেখেন না? আরও যে প্রায় 200 দেশ আছে, দেখেন না এগুলা? আচ্ছা, আপনি ইউরোপ আমেরিকার পাসপোর্ট পাইছেন, ওকে, আপনি এখানে পিএইচডি বা মাস্টার্স করছেন, আপনি এখানে 5-10 বছর চাকরি করছেন, এখন বেরোন, কোথায় যাবেন? টার্কিতে যান, আপনি মালয়েশিয়াতে যান, আপনি ওমানে যান, আপনি দুবাইতে যান। ইউরোপের সবচেয়ে ধনী লোকরা দুবাইতে যাইতেছে, মুসলমান আপনি দুবাইতে যেতে পারতেছেন না? দুবাইতে আপনি এখন শিক্ষা এবং পাবলিক সিকিউরিটির অবস্থা দেখেন, তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট দেখেন। আপনি সৌদি আরবে যান, এই ফালতু কথাটা বাদ দেন যে ও না মুসলিম মেজরিটি কান্ট্রি থেকেও লন্ডন বেশি মুসলিম, ভাই এগুলো ফালতু কথা। আপনি খালি স্ট্যাটিস্টিক্স দেখেন যে লন্ডনে মুসলমানদের মধ্যে কি পরিমাণে 1-2 জেনারেশন পরে ইসলাম ছেড়ে দিচ্ছে। আপনি আমেরিকার স্ট্যাটিস্টিক্স দেখেন যে কি পরিমাণে মুসলমান 1-2 জেনারেশনের মধ্যে ইসলাম ছেড়ে দিচ্ছে, প্লাস পাবলিক সিকিউরিটি প্রবলেম, প্লাস ইকোনমিক ক্রাইসিস, প্লাস বাসা ভাড়া যেভাবে আনরিয়ালিস্টিক দিকে চলে যাচ্ছে। একটা মুসলিম মেজরিটি কান্ট্রির থেকে একটা মুসলিম মাইনরিটি কান্ট্রিতে ইসলাম বেশি পালন করা বেশি ইজি, এটা ভাই আপনার জেনারেশনে হইতে পারে, আপনার 1 জেনারেশন পরে 2 জেনারেশন পরে হবে না। সো যেই অ্যাডভেঞ্চারটা আপনার দাদা করছে, যে অ্যাডভেঞ্চারটা আপনার বাবা করছে, সেই অ্যাডভেঞ্চারটা আপনি কেন বন্ধ করে দিতেছেন আপনার ছেলেমেয়ের জন্য? কেন আপনি আপনার ছেলে মেয়েকে বলতেছেন তুই আমেরিকান, তুই ইউরোপিয়ান, তুই ওইটাই থাকবি, যেখানে তার আগের 10 জেনারেশন আসলে ইউরোপিয়ান আমেরিকান ছিল না? সো ট্রাভেল করেন, ট্রাভেল আপনি নিজে করেন, আপনার ছেলে মেয়েকে ট্রাভেল করা শিখান, অ্যাডভেঞ্চারটা বন্ধ করেন না। ঠিক যেরকম আপনার দাদা গ্রাম থেকে শহরে আসছে, আপনার বাবা আপনাকে ঢাকা থেকে টরন্টো অথবা নিউ ইয়র্কে স্ট্যাবলিশ করছে, আপনি নিউ ইয়র্ক টরন্টো থেকে আবার ইস্তানবুলে আসেন, আপনি দুবাইতে আসেন, কুয়ালালামপুরে আসেন। আপনি কুয়ালালামপুর, ইস্তানবুল, দুবাই, কাতার এর কম্পারিজন, এটা যে ইকোনমিক এবং সোশ্যাল সিকিউরিটি, তার ধারে কাছে আমেরিকা এবং ইউরোপের কতগুলো শহর আছে? প্র্যাকটিক্যালি স্ট্যাটিস্টিক্সে যান, নাম্বারস দেখেন, এবং সামনের 20 বছরের কি আসতে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন। খালি বাংলাদেশ আর আমেরিকার মধ্যে কম্পেয়ার করেন না। আর আমেরিকাতে বসে বসে, টরন্টোতে বসে বসে ঘুম থেকে উঠেই প্রথম আলো পড়েন না রে ভাই। প্রথম আলো কি? আপনি তো বাংলাদেশে থাকেন না, আপনি বাংলাদেশে আসেন 5 বছরে 2 বার, প্রতিদিন প্রথম আলো পড়েন কেন? আপনার তো দেশ বাংলাদেশ আর নাই, আপনার ছেলের দেশও বাংলাদেশ নাই, প্রতিদিন ডেইলি স্টার পড়েন কেন? যেই দেশ আপনার অতীত এবং আপনি ব্যাক করার চিন্তা করেন না, সেই দেশ নিয়ে আপনি চিন্তা করেন না, আপনি আপনার বর্তমানে চিন্তা করেন। আমি অবাক হয়ে গেছি, আমি যখন 2018 সালে মনে আছে আমেরিকাতে, আমি তখন সিয়াটলে আমি একজন বা প্রবাসী বাংলাদেশের সাথে কথা বলতেছি, আমি উনি আমাকে বলতেছে বাংলাদেশে 2018 সালে কথা বলতেছি, এরকম করাপশন, এরকম মানুষ মারা যেতেছে, এইটা হয়েছে, অমুক ক্যাম্পাসে এই প্রবলেম হয়েছে। আমি সবগুলো শুনলাম, আমি বললাম হ্যাঁ রাইট, আপনি যেগুলো বলছেন ইনফরমেশনগুলো ঠিক আছে, বাংলাদেশে এই প্রবলেমগুলো আছে। আমি তারপরে ওনাকে বললাম, আচ্ছা আপনি কি জানেন যে সিয়াটলে আপনি যে এলাকায় থাকেন, ওই এলাকা থেকে 1.5 কিলোমিটার দূরে এক ছেলে তার পুরা ফ্যামিলির 5 জন সদস্যকে মেরে ফেলছে, এবং ছেলেটার বয়স 18। উনি আমার দিকে অবাক হয়ে তাকাইলো, কই শুনি নেই তো, এটা হয়েছে নাকি?
আমি ওনাকে বললাম, ভাই আপনি গত 5 বছরে বাংলাদেশে একবার গেছেন এবং আপনার বাংলাদেশে আর যাওয়ার নিয়ত নাই, আপনার ছেলে মেয়ে বাংলাদেশে আর কোনোদিন যাইতে চায় না, আপনি বাংলাদেশের খবর নিতেছেন কেন? আপনি তো থাকেন সিয়াটলে ইউএসএতে, আপনি এখানেই থাকতে চান, এবং তাইলে আপনি আপনার বাসার 1.5 কিলোমিটার দূরের খবর আপনি রাখেন না কেন? আপনি কেন বাংলাদেশ ব্যাশিং করতেছেন, যেখানে বাংলাদেশ আপনার অতীত, আপনি ছেড়ে দিচ্ছেন, এটা বাদ আপনার লাইফে। বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তার প্রোটেকশন, তার ইকোনমিক প্রোটেকশন, পাবলিক সিকিউরিটি, এটা তো আপনার সাথে তো বাংলাদেশের কোনো সম্পর্ক নাই। ইউসি, আমরা অদ্ভুত একটা জায়গায় আমরা অনেক সময় আমরা ভাবতে খুব পছন্দ করি যে ও মাই গড, আমি আসলে প্রবাসী বাংলাদেশি হয়ে একটা বিরাট মানে পাসপোর্টের মাধ্যমে আমি একটা বিরাট কিছু অর্জন করে ফেলছি। বাট ফাইন, আপনি যদি সেটাকে অ্যাচিভমেন্ট বলতে চান, ওকে ফাইন, আমি মানলাম অ্যাচিভমেন্ট। বাট ওই অ্যাচিভমেন্টের মাধ্যমে যদি আপনি এমন একটা দেশে গিয়ে আপনার বাচ্চাকে বড় করেন যেই দেশে তাদের ইকোনমিক এবং সোশ্যাল সিকিউরিটি নাই, এবং যেই দেশে তারা ইসলামকে রিপ্রেজেন্ট করতে গেলে তাদের একটা বড় রকমের আশঙ্কা আছে যে তারা বুলিংয়ের এবং হ্যারাসমেন্টের শিকার হবে, যেটা হচ্ছে এবং যেটা বাড়তেছে, সেই ক্ষেত্রে কি আপনার রিথিঙ্ক করা উচিত না যে তাহলে আমি কেন আমেরিকা এবং ইউরোপে থাকবো বা একটা মুসলিম মাইনরিটি কান্ট্রিতে থাকবো এবং আমি কন্টিনিউ করব? সো আমি আবারও ব্যাক করি, সেটা হচ্ছে কি যে ইউরোপ এবং আমেরিকা একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, এবং এই গৃহযুদ্ধটা কারা করাইতেছে? এটা ডিপ স্টেটরা করাইতেছে। কেন ডিপ স্টেট করতেছে? কেন ডিপ স্টেট গৃহযুদ্ধ চায়? কেন ডিপ স্টেট চায় যে চার্লি ক্রিকের মতো ঘটনা আরও অনেক ঘটুক লন্ডন এবং নিউ ইয়র্কে এবং অন্যান্য সমস্ত শহরে? ইটস বিকজ যত গৃহযুদ্ধ হবে তত বেশি ডিপ স্টেট তার আর্মি এবং তার পুলিশ এবং সার্ভেলেন্স তার দেশের মানুষের উপরে ইমপ্লয় করতে পারবে, ইমপ্লিমেন্ট করতে পারবে। তখন তারা পাবলিক সিকিউরিটি আরও জোরদার করবে, ট্যাক্স আরও বাড়াবে, অর্থাৎ সে তার নিজের জনগণকে এক্সপ্লয়েট করবে। কলোনাইজেশন ইজ কামিং ব্যাক হোম। অর্থাৎ আমেরিকা এবং ইউরোপ তৈরি হয়েছে কেমনে? আমেরিকা এবং ইউরোপ তৈরি হয়েছে কারণ তারা প্রায় 400 বছর ধরে প্রায় $100 ট্রিলিয়ন তারা সারা পৃথিবীর 3টা মহাদেশ থেকে, মানে সাউথ ইস্ট এশিয়া মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং আফ্রিকা এবং মিডল ইস্ট, এই যে জায়গাটা পৃথিবীর, এই পুরা জায়গাটা থেকে সে অ্যাপ্রক্সিমেটলি $100 ট্রিলিয়ন সে চুরি করছে, লুট করছে। লুট করে সে মডার্ন ব্রিটেন মানে মডার্ন ইউকে এবং ইউএসএ সে তৈরি করছে। তারপরেও আবার সে $35 ট্রিলিয়ন ডেটে আছে, যেটা আরেকটা গল্প, আরেকটা ভিডিওতে আমি বলবো, এক্সপ্লেন করবো কীভাবে এবং কেন। সো আমেরিকা কোনো এনভিডিয়া অথবা ইলন মাস্ক অথবা স্টিভ জবসের এক্সিলেন্সের জন্য আমেরিকা তৈরি হয় নাই। আমেরিকা তৈরি হয়েছে, ইউরোপ তৈরি হয়েছে লুটপাটের জন্য। তারা লুটপাট করে তাদের সিভিলাইজেশনটা বানাইছে। সো তারা যদি যেই দিন তারা লুটপাট বন্ধ করবে সেই দিন তাদের সিভিলাইজেশন কলাপস করবে। তাদেরকে লুটপাট করতেই হবে। এখন তারা ইউক্রেনে মাইর খাইছে, ইরানের কাছে ইসরায়েল মাইর খাইছে, ইসরায়েলকে তারা খরচা করে ফেলতেছে, মিডল ইস্ট তারা থাকতে পারতেছে না, ইভেন সাউথ ইস্ট এশিয়া রিজনেও চায়না ডমিনেট করতেছে, আফ্রিকা থেকে তাদেরকে বের হয়ে যেতে হয়েছে চায়নার ডমিনেন্সের জন্য। এখন আমেরিকা এবং ইউরোপের লুটপাট করার জায়গা কমে যাচ্ছে, কিন্তু তাদেরকে তো লুটপাট করতেই হবে। স্পেশালি তাদের ডিপ স্টেটকে তো পয়সা বানাইতেই হবে। তাদের যে বড় বড় কোম্পানি, তাদের তো কাজই হচ্ছে কি যে লুটপাট করা। সো তারা আমেরিকার যে সাধারণ নাগরিক এবং ইউরোপের যে সাধারণ নাগরিক, তাদেরকে একটা সিভিল ওয়ারের দিকে নিয়ে যাবে। নিয়ে যেয়ে কী করবে? এই জনগণগুলার ট্যাক্স বাড়াবে, এই জনগণকে বলবে যে ভাই তোমার তো কোনো সিকিউরিটি নাই, তাহলে তোমার সিকিউরিটির জন্য সার্ভেলেন্স করব আমরা তোমাদের, অর্থাৎ এদেরকে তারা রেস্ট্রিক্ট করবে, এদেরকে তারা কলোনাইজ করবে। কলোনাইজেশন ইজ কামিং ব্যাক হোম, এবং এটা আমরা নেক্সট 30 বছরের মধ্যে আমরা দেখব। এবং ইউরোপ এবং আমেরিকার অনেক বড় বড় প্রফেসররা এবং এক্স আর্মি জেনারেল এটা মনে করে, এটা শুধু ইয়াহিয়া আমিন, এই ময়লা চামড়ার ইয়াহিয়া আমিন মনে করে না। অন্তত 10টা আমি সামনে অনেকগুলো ভিডিও করব যে কেন এই আমেরিকা এবং ইউরোপের সাধারণ মানুষ আস্তে আস্তে কলোনাইজ করবে তাদের দেশের বড় বড় প্রাইভেট কোম্পানিরা। অর্থাৎ মূল কথা হচ্ছে গিয়ে যে প্রথমে ভিকটিম হবে প্রবাসী মানে ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে হিসপ্যানিক কমিউনিটি, মুসলিম কমিউনিটি, অ্যান্ড দেন আস্তে আস্তে তাদের দেশের মানুষই বেসিক্যালি কলোনাইজড হয়ে থাকবে, এবং তাদের দেশের মানুষের উপরেই যেই ডেট, ন্যাশনাল ডেট, যে বোঝা, অর্থনৈতিক বোঝাটা কিন্তু আসলে সাধারণ নাগরিকের উপরেই পড়বে। ট্রাম্প যত ট্যারিফই দিচ্ছে, দিনের শেষে এই ট্যারিফের সবচেয়ে বড় সাফারার হচ্ছে গিয়ে আমেরিকার জনগণ। কেন? কারণ দিনের শেষে আমেরিকার জনগণকেই বেশি দামে জিনিস কিনতে হবে সব কিছুর পরে। আলটিমেটলি আমেরিকার সব জিনিসেরই দাম বাড়তেছে। কেন? এই ট্যারিফে একটা বড়, অনেক ইনফ্লেশন একটা কারণ, বা ট্যারিফ একটা বড় কারণ। সো ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে ইউরোপ এবং আমেরিকায় যেই গৃহযুদ্ধের দিকে আগায় যাচ্ছে, সেই গৃহযুদ্ধে মুসলমানদের, প্রবাসী মুসলমানদের উচিত আস্তে আস্তে মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোর সাথে কানেক্টেড হওয়া,
কাম ব্যাক টু দ্য উম্মা এবং উম্মাকে স্ট্রং করা। বাংলাদেশকে স্ট্রং করতে হবে না, মুসলিম উম্মার সাথে কানেক্টেড হওয়া, এবং সেইটাই কালেকটিভলি যেই অনেক যোগ্য ট্যালেন্টেড মেধাবী প্রবাসীরা আছে বিভিন্ন কি বলবো ইউরোপ আমেরিকার বিভিন্ন শহরে ছড়াছিটে আছে, তাদের জন্য ব্যাক করা, তাদের জন্য চলে আসা এবং কানেক্ট করা মুসলিম উম্মার সাথে, সেইটাই হইল গিয়ে তাদের স্পিরিচুয়াল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য একটা সবচেয়ে যুগান্তকারী এবং প্রয়োজনীয় অপরিহার্য একটা সিদ্ধান্ত।